নমস্কার, ধন্যবাদ জানাই বালি সিনে গিল্ড কে, গৌতমদা, অঞ্জনদা এবং আরো যারা সংগঠক আছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এমন একটা কাজ করে চলেছেন। কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। এখন যে কটি গুটি কয়েক ফিল্ম সোসাইটি বেঁচে আছে তার মধ্যে আপনারা মানে অন্যতম সক্রিয় ফিল্ম সোসাইটি, যদি না আমি যাদের দেখতে পাই তাদের মধ্যে বোধহয় সবচেয়ে সক্রিয় বলা যায়। সুতরাং আজকে যে আলোচনার বিষয় সেটা তো ঠিক আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো, কিন্তু এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইলাম না যে আপনাদের অভিনন্দন জানাবো এই জন্য যে আপনারা এত রকম কাজ করছেন। খুব জরুরি অনেক সভা, তার সঙ্গে প্রকাশনা, আপনাদের পত্রিকা, আপনাদের নিউজ বুলেটিন, আপনাদের চলচ্চিত্র প্রদর্শন, সবচেয়ে বড় কথা সেই নিয়ে আলাপ আলোচনা, যাকে বলা যায় জনপরিসর, যেখানে তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, জানার পরিসর, সেগুলো তো আস্তে আস্তে ক্ষীয়মান, কিন্তু আপনারা একটা খুব বড় ভূমিকা পালন করছেন। এবং এটা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র বালিতে আপনাদের ভূমিকা আছে। আপনারা যথেষ্ট, আপনাদের কথা সবাই জানেন, আমরা কলকাতায় তো জানি, আরো অনেক জায়গাতেই আমরা এই কথাটা বলি যে বালি সিনে গিল্ড, আমি ঠিক জানি না কবে প্রতিষ্ঠা, বোধহয় 50 বছর প্রায় হতে চলল। 44 সালে হয়েছে। হ্যাঁ, সেরকমই একটা কিছু বলছিলেন গৌতম বাবু। এতদিন ধরে এবং কন্টিনিউয়াসলি একেবারে প্রতিনিয়ত নানান ধরনের কাজ করছে। যাই হোক, শুধু একটুখানি 2-1 মিনিট সময়টা আলাদা করে উল্লেখ করলাম, কারণ আমরা অনেক আশ্বস্ত বোধ করি এতে। আগে অনেক ফিল্ম সোসাইটি ছিল, কোথায় কোথায় না যেতাম, বহরমপুর যেতাম, আসানসোল যেতাম, নানা জায়গায় আছে বটে, কিন্তু খুবই একটা ক্ষীয়মান জায়গা। কিন্তু আপনারা যতটা সম্ভব লড়াই করে চেষ্টা করছেন। আমি জানি অস্তিত্বের সংকট আছে, হয়তো নেতৃত্বের এখন সংকট নেই, কিন্তু কোথাও যারা নেতৃত্বে আছেন তাদের হয়তো মনে হয় যে একটা সেকেন্ড লাইন অফ লিডারশিপ সেটা আসবে, সেটা হচ্ছে কিনা ইত্যাদি। তো আমার ধারণা নিশ্চয়ই তৈরি হয়ে যাবে, কারণ এটা আপনারা জাগ্রত রেখেছেন। যাই হোক, এটা একটা বিশেষ গর্বের জায়গা, সেটা আমি ভাগ করে নিলাম। আর এটাও একটা খুব অভিনব, সেটা হচ্ছে যে এই দুটি ফিল্ম আলাদা করে যে সর্বত্র সবাই স্মরণ করছেন এমনটা নয়। পৃথিবী জোড়া একটা নিশ্চয়ই তার একটা সেটা নিয়ে আলোচনা আছে, এমনকি ব্যাটলশিপ পোটেমকিন নিয়ে বিশেষ করে একটা উন্মাদনাও আছে। কিন্তু একই সঙ্গে গোল্ড রাশকে রেখে দুটি ফিল্মের শতবর্ষ একসঙ্গে পালন করার যে ইচ্ছে, সেটা আমি খুব একটা দেখিনি বা শুনিও নি। আমরা তো আর যাই হোক সবসময় যে যেতে পারি বা অংশগ্রহণ করতে পারি তা নয়, কিন্তু কানেও তো আসি বা চোখে দেখি, কিন্তু সেরকম কিছু নয়। থেকে দারুণ একটা জায়গা তৈরি করে দিয়েছে। তো এই ছবি তো আমরা নিশ্চয়ই তারপরে 6টা-10 মধ্যে শুরু হয়ে যাবে। আমি মাঝে একটুখানি টেনে টুনে 50-55 মিনিট 1 ঘন্টা পাবো, একটু আমরা আলোচনা করি। প্রথমে একটু ব্যাটলশিপ পোটেমকিন নিয়ে বলবো। প্রথমে ব্যাটলশিপ পোটেমকিনটাই আমি জানতাম, তারপরে আমরা কদিন আগে দেখলাম যে না, খুব ভালো হয়েছে যে একই সঙ্গে গোল্ড রাশকেও জুড়ে দেওয়া হয়েছে। আমার কথা মনে হয় তো এই কারণে, কারণ বহুদিন আগে 2004 সালে ছোটদের জন্য বাংলা ভাষায় একটা বই লিখেছিলাম আইজেনস্টাইনকে নিয়ে। প্যাটিরাসের একটা সিরিজ আছে যেটা 1952 সাল থেকে চলে, নারায়ণ গঙ্গোপাধ্যায় শুরু করেছিলেন বিদ্যাসাগর লিখে। তো সেইটা 9 দশক পেরিয়ে এই নতুন শতকের দোরগোড়া পর্যন্ত এসেছিল, অনেকগুলি লেখা হয়েছে। আমার শিক্ষক এবং সহকর্মী মৈনাক বিশ্বাস চ্যাপলিন লিখেছেন, আমি লিখেছি আইজেনস্টাইন, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকেই লিখেছেন। সলিমবাবু লিখেছেন মার্কস, তারপর অমলাদা লিখেছেন যিশু, অনেকে। এখন কথা হচ্ছে যে আমার ধারণা হয়তো আইজেনস্টাইন সেই সময় লিখেছিলাম বলে এখনো আইজেনস্টাইন নিয়ে কোথাও কিছু আলোচনা হলে আমার ডাক পড়ে যে আপনি একটু বলুন
সেটাই হয়তো হবে, কারণ এখানে সঞ্জয় দা এসছেন, মানুষ এসছে, অনিন্দ এসছে, আমি প্রথমবার এলাম, এটা একটা বাড়তি পাওনা, আপনারা আমাকে দেখেছেন। আপনারা তো ছবি দেখবেন, তার আগে আমার মনে হয় কতগুলো একটু সূত্র ধরিয়ে দেওয়া, মেনলি মূলত ব্যাটারি পোটেমকিন নিয়ে বলবো, শেষকালে গোল্ড রাশ নিয়ে বলবো। একটা কারণ হচ্ছে যে গোল্ড রাশ খুব মানে গোল্ড রাশের মধ্যে বিনোদন অনেক আছে, দেখতে ভালো লাগে। ব্যাটারি পোটেমকিন আমার এমন ছবি যে কঠিন তা নয়, কিন্তু এটাও ঠিক যে তার তাৎপর্যটা বুঝে নিয়ে দেখলে তার মূল্যটা বেশি বোঝা যায়। গোল্ড রাশ যে কোনো সময় চালিয়ে দিলে 8 থেকে 80 সবাই হেসে উঠবেন, দারুণ মজা করে দেখবেন। সেটা যে করে বুঝিয়ে দেওয়ার মতো সবসময় ছবি তা নয়। দু এক কথা নিশ্চয়ই বলা যায় যে সে সময় প্রসঙ্গ যখন একটু শুরুই করে দিই, যে সেটা হয়তো পরে দেখবেন, প্রথমে ব্যাটারি পোটেমকিন দেখবেন, তবুও সেটা হচ্ছে যে গোল্ড রাশ সে সময় নয়, আসলে এটা অনেকগুলো গোল্ড রাশ হয়। গোল্ড রাশ মানে সোনা পাওয়া গেছে, এই খোঁজ পেয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ ছুটে গেছেন একটা সময়। আমেরিকার আলাস্কা অঞ্চল খুবই বিখ্যাত ছিল সে সময়। তো 1896 সালে ক্লন্ডাইক বলে একটা জায়গায়, এরকম একটা একই রকম গোল্ড রাশ হয়। এবং 19 শতকের নানান সময় গোল্ড রাশ হয়েছে। গোল্ড রাশটা একটা প্রায় ডাকনামের মতো হয়ে যায়। মানুষের যে লোভ, শুধু তো লোভ নয়, কারণ সেই সময়টা একটা মহা সংকটেরও সময়। পুরনো অনেকগুলো পেশা শেষ হয়ে যাচ্ছে, নতুন নতুন পেশা জন্ম যে সেভাবে হচ্ছে তা নয়, তো আধুনিকীকরণ হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, মানুষের হাতে কাজ নেই, দারিদ্র সাধারণভাবে প্রায় আকাশ ছুঁয়েছে। সুতরাং গোল্ড রাশ শুধু লোভের জন্য ওইরকম দুর্গম বরফে ঘেরা জায়গায় গিয়ে দিনের পর দিন থাকা, এবং শোনা যায় বেশিরভাগ লোকই মারা যেতেন। তারা সোনা তো পেতেন না, সোনা পাওয়ার অনেক সময় গুজবও উঠতো, কিছু কিছু মানুষ হয়তো পেয়েছেন, কাগজে বড় বড় করে বেরোতো সে সময়। ইনফ্যাক্ট এই ক্লন্ডাইকের যে গোল্ড রাশ 1896, খানিকটা তার উপর ভিত্তি করে চ্যাপলিন নিজেও এক সময় একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি ওই 1896 সালে সেই সময় কিছু ছবি দেখে অনুপ্রাণিত হই যে এই গোল্ড রাশ নিয়ে একটা ছবি বানাবো। শোনা যায় যে ক্লন্ডাইক গোল্ড রাশে শুধু স্ট্যাম্পিড, পায়ের চাপেই কয়েক হাজার লোক মারা গেছে। এবার এখানে আপনারা দেখবেন যেটা অনেক সিকোয়েন্স আছে ঠিকই, কিন্তু কোথাও একটা প্রচন্ড বিষাদও রয়েছে। আসলে গরিবগুলো লোক লাইন দিয়ে সমতল থেকে পাহাড় বেয়ে সাপের মতো উঠছে, এক ধরনের এক্সপ্লোরেশন, এক ধরনের এক্সক্যাভেশন, কিন্তু সবাই সাধারণ মানুষ, প্রায় নিজের সর্বস্ব বিকিয়ে সোনা পাওয়া যাবে এই সময় ইউরোপ আমেরিকার নানান জায়গায় এটা করছে এবং মারা গেছে। ইউটিউবে দু একটা খুব ইন্টারেস্টিং ডকুমেন্টারি আছে, সেটা হচ্ছে যে অনেকেরই দাদুর দাদু গোল্ড রাশে মারা গেছেন। তো ওখানে ছোট ছোট এই ধরনের ঠিক মিউজিয়াম বলবো না, কিন্তু নানা রকম স্মারক বা সেটাকে ঘিরে এক ধরনের কাজকর্ম যারা করেন তারা, তো সেখানে অনেক লোক যায় খুঁজতে যে শুনেছে এখানে আমার এক বংশধর মারা গেছেন। তো যাই হোক, মানব ইতিহাসে একদিকে লোভ, একদিকে দারিদ্র থেকে বাঁচার চেষ্টা, তার একটা প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। একাধিক এই ধরনের গোল্ড রাশ হয়েছিল সেই সময়। আর চ্যাপলিন যে সময়টা বানাচ্ছেন তার আগে অনেক ছবি বানিয়েছেন, ছোট ছোট ছবি তো আমরা ইউটিউব এদিক ওদিক নানান জায়গায় দেখে থাকি। তার আগে এবং গোল্ড রাশ হচ্ছে একমাত্র ছবি যেটা উনি, আমি জানি না আজকে কোন ভার্সনটা দেখা হবে, আমার সৌভাগ্য হয়েছে 25 সালের ভার্সন এবং পরে 42 সালে রিলিজ করা হয় গোল্ড রাশকে। এবং সেখানে তো মূলত সাইলেন্ট ছবি, নির্বাক ছবি, কিন্তু তারপরে তার সঙ্গে সাউন্ড অ্যাড করা হয়, পরে তো অনেক কিছুর সাহায্যে কালারও করা গেছে, সেসবও আছে। তো 42 সালের রিলিজ ভার্সন এবং একটা কমেন্ট্রিও সে সময় ব্যবহার করা হয়েছিল, যেটা চ্যাপলিন নিজেই দিয়েছিলেন
সম্ভবত আমরা সেই ভার্সনটাই আজকে দেখবো, একেবারে নির্বাক ছবি আমরা দেখবো না, এবং খানিকটা বেশ একটু কাটছাঁটও হয়েছিল জয়ন্তী সাহেবের ভার্সনে, ধরে নিচ্ছি সেটাই। কিন্তু ছবিটা তো তৈরি হয়েছিল 25 সালে, তো 25 সাল মানে তখন আসলে প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি খুবই দগদগে হয়ে গেছে, এবং এমন একটা সময় যেখানে আবার এক ধরনের চূড়ান্ত আর্থিক সংকট, হাতে কাজ নেই, এরকম একটা সময়ের মধ্যে দিয়ে ইউরোপ আমেরিকা যাচ্ছে। ঠিক সেই সময় চ্যাপলিনের, এবং কোথাও একটা শোনা যাচ্ছে যে জার্মানিতে বিশেষ করে বা ইউরোপের নানান জায়গায় ঘনিয়ে উঠছে, যেটাকে আমরা পরে আরো অসিফাই করতে আমরা ফ্যাসিজম বলবো, নাৎসিবাদ বলবো, এইসব লক্ষণ দেখা যাচ্ছে। সেই সময় চ্যাপলিনের হয়তো মনে হয়েছিল যে এই সংকট কালকে মনে করার চেষ্টা, তো সেটা আমি প্রতিটা নানান তাৎপর্য আছে, কিছু ধরিয়ে দিতে হবে তা না, আপনারা বুঝতেই পারবেন। আর এটাই প্রায় শেষ ওর, যেখানে যেগুলোকে আমরা ট্র্যাম্প ক্যারেক্টার বলি, চার্লি ট্র্যাম্প, ভবঘুরে, গরিব গর্ব ভবঘুরে, পরে জানেন আপনারা অন্য অনেক ছবি করেছেন। শেষ করবো না, কারণ মডার্ন টাইমসেও যে আছে সে একটা ফ্যাক্টরিতে কাজ করে বটে, কিন্তু তারও অবস্থা খুব খারাপ। কিন্তু পরে মশিয়ে বেধু করেন, কিং ইন নিউ ইয়র্ক করেন, যেখানে চার্লি দ্য ট্র্যাম্প ক্যারেক্টার, ভবঘুরে ক্যারেক্টার থেকে চ্যাপলিন রীতিমতন একটা অথরিয়াল স্টেটমেন্ট করতে থাকে, বিশেষ করে গ্রেট ডিক্টেটরের কথা আপনাদের মনে আছে। তো এগুলো বড় ছবি, এবং এখানে চার্লি চ্যাপলিন নানান রকম মন্তব্য করছেন, দারিদ্র নিয়ে মন্তব্য করছেন ইত্যাদি। এবং সেই যে চরিত্রটা ওর ছবিতে বরাবর দেখা গেছে, একেবারে শেষের দিকে কিছু ছবি ছাড়া, যেখানে সেটা হচ্ছে যে উনি ভুল করে, মানে উনি যা আসলে তা নয়, লোকে ওকে ভুল করে অন্য কিছু হিসেবে ধরে নিচ্ছে। আর আরেকটা হচ্ছে যে খুব একটা রোবাস, বড় সড়ো, শক্তিমান লোক, আর ও হচ্ছে একটা সমাজের নিম্ন বর্গের প্রতিভূ, মূলত আর্থিক ভাবে নিম্ন বর্গের প্রতিভূ। আর এরা সাইলেন্ট ছবির শিল্পী ছিলেন, এরা মনে করতেন যে শরীর দিয়ে কমিউনিকেট করার চেষ্টা। আর নিম্নবর্গের মানুষের ক্ষেত্রে শরীর খুব গুরুত্বপূর্ণ। সাধারণভাবে রাজনৈতিকভাবে বলা হয় যে আর কিছু নেই, তার নিজের শরীরটা আছে। তাই শরীরই হচ্ছে সেই জায়গা যেখানে আমার সম্মান, আমার শেষ সম্বল, খানিকটা আর্টিকেল 21 এর মতো, লাইফ অ্যান্ড প্রাইভেট প্রপার্টি। তো আর শরীরের চেয়ে বড় আকর আর কি বা আছে, যেখানে লাইফ, রক্ত সেই অর্থে বলছে, জীবন, আর প্রাইভেট প্রপার্টি। শরীর তো আমার একমাত্র প্রাইভেট প্রপার্টি। কিন্তু অনেক কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দী একসময় বলেছিলেন যে আমার সর্বস্ব দিতে পারো, কিন্তু যখন আমার শরীরের উপর জোর করে চিরে দাগ করে ট্যাটু করে দেওয়া হচ্ছে, কিংবা সন্তানের সামনে আমাকে নগ্ন করে দেওয়া হচ্ছে, শরীরের উপর আমার কোন সুখ নেই, তখন সেটা হচ্ছে সবচেয়ে অপমানকর। আমার বাকি সবকিছু কেড়ে নেওয়া তো এত অপমানিত মনে হয় না। আমার যে মানব সত্তা, তার এতটা ডিগ্রেডেশন আর কিছুতে হয় না। দ্যাট ইজ দ্য লাস্ট রিসর্ট হুইচ আই হ্যাভ। সুতরাং চ্যাপলিনের ছবিতে শরীর এবং যা কিছুই অভদ্র, শরীরের নিম্ন ভাগ, এগুলো খুব বড় হয়ে ওঠে। ওর একটা মস্করা আছে এই ভদ্রলোকানি নিয়ে, সেটা খুব একটা বড় ব্যাপার। আমার মনে হলো দুটো একটা প্রাথমিক চরিত্র চার্লি চ্যাপলিনের ছবির, সেটাও হয়তো এই প্রসঙ্গে আলোচনা করে নেওয়া গেল। এর ক্যালিফোর্নিয়ার প্রথম দিকের কিছুটা অংশ, সামান্য কিছুটা অংশ বরফ ঘেরা জায়গায় তৈরি হলো, বাকিটা বেশিরভাগটাই পরের দিকে স্টুডিওতে তোলা। কিন্তু এমনই মুন্সিয়ানা প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, একাধিক সাক্ষাৎকারে চার্লি চ্যাপলিন বলেছেন যে আমার প্রিয়তম ছবি গোল্ড রাশ, নিজের বানানো যে ছবি ওর সবচেয়ে প্রিয় সেটা গোল্ড রাশ, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এটা সাইলেন্ট নির্বাক ছবির ইতিহাসে অন্যতম লার্জ স্কেল ছবি, 600 জন এক্সট্রা নিয়ে কাজ করা, বৃহৎ স্কেলে তৈরি করা ছবি। তো এখানে ওর পরিচালনার মুন্সিয়ানাও খানিকটা আমরা টের পাবো, যেখানে একটা মাইক নিয়ে 3 জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে ডিরেক্ট করতে হয়, এবং একটা ছোট
চেম্বার ড্রামা বা ছোট একটা গলির ভিতর এরকম ধরনের ব্যাপার নয় আর কি। তো এই কতগুলো বিশেষত্ব আছে গোল্ড রাশের, এগুলো তো আমরা মাথায় রাখবো, সময়টাও মাথায় রাখবো। আর তেমনি এখানেও ওই বিগ জিম বলে মানে একজন বড় ওই ধরনের চরিত্র আছে। পরে একজনের সঙ্গে আলাপ হবে, একটি মেয়ের সঙ্গে, যাদের মধ্যে একটা ভালোবাসা হবে প্রথমত চার্লির দিক থেকে, কিন্তু পরে চার্লি মানে এখানে যে চরিত্র সেও একজন গোল্ড প্রসপেক্টর, সেও গেছে সবার সঙ্গে খুঁজতে, সে অত ভালো জানে টানে না। অনেকে আছে রীতিমতো প্রফেশন, অনেকবার অনেক জায়গায় সোনা খুঁজেছে, কিছু পেয়েছে কিছু পায়নি, এই ঘুরতে ঘুরতে চলে এসছে আর কি, শক্তি টক্তিও কম। তো যাই হোক, বেশ জমজমাট নাটক আছে, আপনারা সেটা দেখবেন। প্রায় ভেঙে যাবে এমন একটা প্রেমের সম্পর্ক শেষে জোড়া লাগছে, এরকম একটা আছে। আর তো যাই হোক, আমি খুব বেশি গোল্ড রাশ নিয়ে বলছি না, বরং যাকে ঘিরে অনেক তত্ত্ব আছে এবং তর্ক আছে এবং খানিকটা দুরূহ তত্ত্ব বা তর্ক আছে, তিনি হলেন সেলভি আইজেনস্টাইন। তাকেও আজকে আমরা স্মরণ করছি। যদি সময় থাকে শেষে 2-5 মিনিট এটাও বলবো যে আসলে এই দুজনের পরম বন্ধুত্বও হয়েছিল। 1898 সালে আইজেনস্টাইন জন্মগ্রহণ করেন, 1948 সালে মারা যান। আর চার্লি চ্যাপলিন 1889। তো সেদিক থেকে 9 বছর বড় ছিলেন বটে। তো 1929 থেকে 30-31 সাল, এরকম 32 সাল, এই সময়টা সের্গেই আইজেনস্টাইন, যার সঙ্গে একটা কথা জড়িয়ে আছে, আমরা অনেকেই জানি, যারা ওর সম্পর্কে কিছুই জানি না, এটা জানিস যে মন্তাজ বলে একটা শব্দ জড়িয়ে আছে। সোভিয়েত মন্তাজ তত্ত্ব এবং মন্তাজের যে কাজ সেটার প্রয়োগে উনি খুব একজন বড় পুরোধা। তো 1929 থেকে 29 সালে ওরা ইয়েতে চলে যান, ইউরোপে যান, এবং 30 সালের মোটামুটি মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে দুনিয়া কামানো সোভিয়েত চলচ্চিত্রকার ব্যাটিলশিপ পোটেমকিন বানিয়ে যিনি আলোড়ন ফেলে দিয়েছেন, তিনি হলিউডে যান এবং তিনি আমেরিকায় থাকেন মে থেকে ডিসেম্বর মাস। তার বহুদিনের বন্ধু সহকারী পরিচালক গ্রেগরি আলেকজান্ড্রভ এবং তার চিত্রগ্রাহক আলেকজান্ডার টিসেই, এদের দুজনকে নিয়ে এই 3 বন্ধু যান। একটু আগে পরে করে যান, এই সময়টা থাকে। আর এই সময়টা হচ্ছে এমন সময় যেখানে আন আমেরিকান অ্যাক্টিভিটিস এর জন্য চার্লি চ্যাপলিনকে রীতিমতো সন্দেহ করা হচ্ছে। চার্লি চ্যাপলিন ঘোষিতভাবে ফ্যাসিজমের বিরোধী। চার্লি চ্যাপলিন আর সন্দেহের জায়গা নেই, প্রায় প্রকাশ্যেই কমিউনিস্টদের সমর্থন করছেন, এরকম একজন সন্দেহজনক চরিত্র। দেশে দাবি উঠেছে যে একে তাড়িয়ে দেওয়া হোক। এমনিতেই লোকটা সেই অর্থে আমেরিকান নয়, মানে ইংল্যান্ড থেকে আসা লোক। চার্লি চ্যাপলিনের প্রথম দিকের অনেক ছবি ইংল্যান্ডে। হিচককের সঙ্গে মিল আছে, হিচককের একটা ব্রিটিশ পিরিয়ড আছে, একটা আমেরিকান পিরিয়ড আছে। প্রথম দিকে ব্রিটিশ পিরিয়ডে উনি ইংল্যান্ডে ছবি বানিয়েছেন। ঘটনাচক্রে আমার প্রিয়তমই বলা যায় চলচ্চিত্রকার অ্যালফ্রেড হিচকক চার্লি চ্যাপলিনের সঙ্গে সঙ্গে। তো এরকম একটা সময় আইজেনস্টাইন যান, এবং আইজেনস্টাইন ওই সময় ছবি বানানোর কথাও ভাবেন। আমি আজকে নোট করে লিখে এনেছি আইজেনস্টাইনের চ্যাপলিন সম্পর্কে মন্তব্য, চ্যাপলিনের আইজেনস্টাইনের সম্পর্কে বক্তব্য। চ্যাপলিন ততদিনে অনেক নাম করে গেছেন, প্রাইভেট ইয়ট আছে, সেখানে কয়েকদিন ছুটি কাটাচ্ছেন সের্গেই আইজেনস্টাইন এবং চার্লি চ্যাপলিন একসঙ্গে, অনেক কথা হচ্ছে। প্যারামাউন্ট স্টুডিওজে সের্গেই আইজেনস্টাইন, প্যারামাউন্ট স্টুডিওজ চাইছে যে সোভিয়েত ইউনিয়নের এই ফিল্ম মেকারকে দিয়ে যদি আমেরিকার হলিউডে একটা ছবি বানানো যায়। 3-4টে ছবি স্ক্রিপ্ট লেখা হয়, জমা পড়ে, কিন্তু কিছুই পছন্দ হয় না। আলটিমেটলি সের্গেই আইজেনস্টাইন হলিউডে আর ছবি বানাতে পারেননি এবং তিনি মেক্সিকো চলে যান। সেখানে বিখ্যাত ঔপন্যাসিক আফটার সিনক্লেয়ারের উপন্যাসের ভিত্তিতে একটা ছবি বানান মেক্সিকোতে গিয়ে, তার নাম কে ভিভা মেহিকো, বা আমাদের বাঙালি উচ্চারণে কে ভিভা মেক্সিকো। সেই ছবিটা উনি বানান। কিন্তু এই যে সময়টা ছিলেন মে থেকে ডিসেম্বর, 7-8 মাস, এই সময় চ্যাপলিনের সঙ্গে ওরা খুব গভীর সম্পর্ক হয় এবং একে অপরের অ্যাডমায়ারার ছিলেন। তো এই যে 3টে ছবি, আমেরিকান ট্র্যাজেডি, আর হচ্ছে প্যারামাউন্ট স্টুডিওর সঙ্গে প্রায় চুক্তি করে ফেলেও সেটা প্রায় ফেল করে, সেটা হচ্ছে গ্লাস হাউস। আইজেনস্টাইন একটু
মানে ওর 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 নানান শৈল্পিক শয়তানি ছিল। উনি ভেবেছিলেন যে একটা 8-10 তলা বাড়ি, যেটাকে আমরা এখন ফ্ল্যাট বাড়ি বা অ্যাপার্টমেন্ট বলি, পুরোটাই কাঁচের। সেখানে সব বাড়ির সব ফ্ল্যাটের লোক সব ফ্ল্যাটকে দেখতে পায়, সেখানে কাঁচ ছাড়া কিছুই নেই। তো পরে আইনস্টাইন আকার ইঙ্গিতে বুঝিয়েছিলেন যে আমাদেরকে যে সবাই সবসময় দেখছে, এরকম একটা তার যে রাজনীতি, তার প্রতি উনি নির্দেশ করতে চাইছিলেন। তো এটা টের পেয়ে যায় প্যারামাউন্ট স্টুডিওজ, এবং তারা বলে যে না, এটা হবে। আর তৃতীয় যে ছবিটা আইনস্টাইন স্ক্রিপ্টটা করার চেষ্টা করেছিলেন, হয়নি, সেটা ঘটনাচক্রে আজকে যে পরের ছবিটা দেখবেন তার সঙ্গে একই রকমের ছবি, তার নাম দ্য সাটার্স গোল্ড। সেইটা হচ্ছে এর আর একটা গোল্ড রাশ নিয়ে। তো অ্যাকচুয়ালি এমনও হতে পারতো 1925 সালে হয়তো বানানো হতো না, 30 সালে হতো, কিন্তু আজকে এমনও হতে পারতো যে আমরা আইনস্টাইনের সাটার্স গোল্ড আর চ্যাপলিনের গোল্ড রাশ দুটো দেখতাম, দুটোই গোল্ড রাশের উপর ছবি, কিন্তু সেটা সফল হয়নি, সেটা হয়নি আলটিমেটলি। তো যেহেতু দুজনকে নিয়ে, দুজনের দুটো ছবি, আমরা এই দুজনের মধ্যে বন্ধুত্ব, সখ্য, রাজনীতির যে সামীপ্য, সেটা নিয়েও খানিকটা কথা বললাম। ছোট পরিসরে তো সবটা বড় করে বলা যায় না, কিন্তু এটুকু বলা যায় যে অনেকগুলো প্রশ্ন উস্কে দেওয়া যায়, কিছু প্রসঙ্গের অবতারণা করা যায়। উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের উস্কে দেওয়ার এরপরে আপনারা একটুখানি ইন্টারনেট ঘাঁটবেন, একটু এই ভিডিও দেখবেন, একটু বই পড়বেন, সেইটা এর বেশি একটা টকে তো করা যায় না। তো সেটাই আমরা আজকে খানিকটা করার চেষ্টা করছি। আর চ্যাপলিন সোভিয়েত ইউনিয়নে প্রায় দেবতার মতো পূজিত হতেন সে সময়, মানে বিশেষ করে জিগাবেরতভ এবং চ্যাপলিন ইনফ্যাক্ট সত্যি কথা বলতে আইনস্টাইনের চেয়েও কখনো বোধহয় মিট করেননি, কিন্তু জিগাবেরতভের অনেক বেশি গুণগ্রাহী ছিলেন। যার বিখ্যাত ছবি দ্য ম্যান উইথ দ্য মুভি ক্যামেরা। তো যাই হোক, ব্যাটলশিপ পোটেনকিরের আগে পূর্ণ দৈর্ঘ্যের ছবি সের্গেই আইনস্টাইন বানিয়েছিলেন একটি, তার নাম স্ট্রাইক, 1924 সালে। আমাদের মনে রাখতে হবে যে আইনস্টাইন কিন্তু থিয়েটার থেকে এসেছিলেন, প্রলেতকাউফ থিয়েটার। উনি মেয়ারহোল্ডের ছাত্র ছিলেন। উনি ঠিক স্তানিস্লাভস্কির যে মেথড অ্যাক্টিং বলি বা ন্যাচারালিস্ট থিয়েটার বলি, তার সেই স্কুলে খুব একটা বিলং করতেন না, সেই স্কুলের বিশ্বাসী ছিলেন না। এবং উনি যে তত্ত্বের উপর ওর শিল্প ভাবনা দাঁড়িয়েছিল, 1898 সালে জন্ম, যখন 1917 সালে বিপ্লব হচ্ছে, তখন ওর বয়স 19, এবং নাটক করছেন, মানে আধবেলা খেয়ে ঘুরে বেড়াচ্ছেন বন্ধু বান্ধবের সঙ্গে সেন্ট পিটার্সবার্গের রাস্তায়, পরবর্তীকালে মস্কোয়। তখন ওরা একটা প্রলেতকাউফ থিয়েটার, প্রলেতকাউফ হচ্ছে প্রলেতারিয়ান কালচার, সাধারণ মানুষের কালচার, এই ধরনের একটা পটভূমির মধ্যে বা বৃহত্তর ফ্রেমওয়ার্কের মধ্যে ওরা একটা কথা খুব ব্যবহার করতেন, যেটা ইংরেজি অনুবাদে বলা হয় অ্যাট্রাকশনস। অ্যাট্রাকশনস মানে হচ্ছে নানান জিনিস করতে হবে নাটক করার সময়, যেটা চমকে চমকে দেবে লোকজনকে। খুব মানে ওরা একটা খুব খুব ভব্য, সভ্য, কথাধর্মী, ওটা করে মনে করতেন এক ধরনের বুর্জোয়া জিনিস, যার মধ্যে ভীষণ একটা রিফাইনমেন্ট আছে। কারণ ওদের বক্তব্য হচ্ছে, আমার যেহেতু দর্শক মূলত শ্রমিক শ্রেণীর এবং ওয়ার্কিং ক্লাস, তারা সারাদিন খেটে খুটে আসবে, কোথাও একটা সেই রক্ত গরম করা জিনিসটা থাকতে পারে। অনেকে প্রোপাগান্ডা ফিল্ম শব্দটা কিন্তু সোভিয়েত ফিল্মের ক্ষেত্রে অনেকে ব্যবহার করে, কিন্তু সেই প্রোপাগান্ডা আর অন্য প্রোপাগান্ডা আমাদের গুলিয়ে দিলে চলবে না। এই প্রোপাগান্ডার মূল কথা হচ্ছে যে রেভলিউশনারি প্রোপাগান্ডা, অর্থাৎ বিপ্লবী চেতনার ছড়িয়ে দিতে হবে, এবং সেটার জন্য ওই গোল গোল গল্প আর সম্পর্কের গল্প বললে হবে না। এই মুহূর্তে যেমন বাংলা চলচ্চিত্রের ক্রমাগত যে শহুরে যে মধ্যবিত্ত ভদ্রলোকের যে ছবি, যেটা অনেক দশক থেকে একটা বিশেষ ধারা শুরু হয়েছে, তাকে আমরা সম্পর্কের ছবি বলতে পারি। মানে সম্পর্কের জটিলতা, সম্পর্কের সূক্ষ্মতা, তাকে ছোট করার কোনো কারণ নেই, কিন্তু কোথাও একটা তার সঙ্গে খুব বড় একটা শ্রেণী বা সমাজ বা খেটে খাওয়া মানুষ
তাদের সম্পর্কও নেই। এটা কেন হলো বাংলা সিনেমা, সেটা একটু ভেবে দেখার আমাদের খুব বড় ঐতিহ্য আছে, যে সেটা অনেকদিন এই ছেদটা ঘটেনি, এই যোগগুলো হারিয়ে গেছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই এই চেম্বার ড্রামা, ভব্য যেখানে সেজে গুজে লোকে আসবেন, এই ধরনের জিনিস বিশ্বাস করতেন। ওরা মনে করতেন শ্রমিকের কারখানা থেকে ফেরত শীষের মধ্যে আছে শিল্প। তো এই প্রলেপ কাল থিয়েটারের এই এস্থেটিক্স বা নন্দন তত্ত্বটা খানিকটা বোঝা দরকার। এবং ওই সময় এমন নাটকও করেছেন যেখানে সিটের তলায় হঠাৎ বোম ফেটে ওঠে, হঠাৎ পেছন থেকে একটা লোক এসে দর্শকের হাত ধরে ফেলে, এই ধরনের জিনিস। অর্থাৎ কিছুতেই ঘুমোতে দেব না, কিছুতেই ভীষণ সুললিত রিফাইন্ড কোনো আরাম দেব না, বরং ডিসপ্লেজার তৈরি করবো, নানান রকম অস্বস্তি তৈরি করবো, চমকে দেব, অ্যাট্রাকশনস, তুবির মতন একের পর এক অ্যাট্রাকশনস হবে। যে কারণে ওর প্রথম প্রবন্ধের নাম সিনেমা অফ অ্যাট্রাকশনস। আর মানে ওর নানান জায়গায় বলছেন সেই কথাটাও, ফিল্ম অ্যাট্রাকশনস বলে জিনিসের কথা বলছেন। তো স্ট্রাইকেও আমরা এই জিনিসটা, সের্গেই আইজেনস্টাইন এমন লোক, এটা চ্যাপলিন নয়, চ্যাপলিন শুধু ছবি করেছেন, আত্মজীবনী লিখেছেন, মাঝে মাঝে দু একটা লেখা লিখেছেন, কিন্তু সের্গেই আইজেনস্টাইন এমন লোক যিনি 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 হাজার হাজার পাতা লিখেছেন জীবনে, শুধু ফিল্ম বানাননি, 9টা টেনে টুনে ছবি বানিয়েছেন, 9টা 8টা 9টা আমাদের অসমাপ্ত ছবিও আছে, বেজিং মিজো ইত্যাদি। স্ট্যালিনের সঙ্গে বনিবনা হয়নি, সে সময় চলতে পারেনি, এরকম অনেক কিছু রয়েছে, কিন্তু অনেক লিখেছেন এবং সেগুলো রীতিমতো ফিল্ম তত্ত্ব লিখেছেন। ওর একটা কায়দা ছিল যে একটা ফিল্ম বানাবেন তার উপর ভিত্তি করে একটা তত্ত্বপট রচনা করবেন। তো সুতরাং প্যারালালি ওর কিন্তু একটা থিওরিটিশিয়ান, তাত্ত্বিকের কেরিয়ার আছে, কিন্তু মাথায় আমাদের রাখতে হবে। এবং 25 সাল হচ্ছে এমন সাল যেখানে নৌ বিদ্রোহের 10 বছর পূর্তি হচ্ছে। 1905 সালে একটা নৌ বিদ্রোহ হয়েছিল, বিপ্লব প্রায় হয়েই যেত কিন্তু হয়নি, এবং সেটারই 20 বছর পূর্তি হবে। তো সরকার থেকে বলা হলো যে একটা ছবি বানাতে, সের্গেই আইজেনস্টাইন নির্বাচিত হলেন, উনি সেই ছবি বানাচ্ছেন, সেটারই নাম ব্যাটলশিপ পোটেমকিন। ততদিনে মোটামুটি একটা বিশেষ জায়গায় ওর তত্ত্বটা আসছে। সেই তত্ত্বটার একটা মূল কথা হচ্ছে, এবং এদের সবাইকে সোভিয়েত ফর্মালিস্ট বলা হতো, আঙ্গিকবাদী বলা হতো। এরা একটা জিনিস বিশ্বাস করতেন যে যা কমিউনিকেট করে দর্শককে, সে কেবলমাত্র বিষয় নয়, কন্টেন্ট নয়, আঙ্গিকটা, ফর্মটা, অর্থাৎ শটে শটে ধাক্কা লেগে যে ফর্ম, সেটা রিদম হতে পারে, টোন হতে পারে, নানান জিনিস, সেটাও কিন্তু কাজ করে মনে, যেটা নিয়ে কোনোদিন সেভাবে ভাবা হয়নি। আমরা ভাববো ফর্ম সর্বস্ব হলে সেটা একটা সমস্যার জায়গা, তা নয়। তো রাজনীতিটা ফর্মেও থাকতে হবে, এটা ওরা বিশ্বাস করতেন। এবং যে কারণে তখন আইনস্টাইন বলতে শুরু করে, যেটা ইংরেজিতে বলি কনফ্লিক্ট বা সংঘাত। অর্থাৎ এই মন্তাজের তত্ত্বটা আমরা জাস্ট 2 মিনিট একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। সেভেলভ, পুডোভকিন এবং কুলেশভ, এরা দুজন মন্তাজ তত্ত্বের প্রবর্তক। এরা প্রথমে একটা খুব বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে 3টে শট। সেটা হচ্ছে যে একজন তাকিয়ে আছে, এটা একটা শট, কি দেখছি জানি না। তারপরের শট হচ্ছে এক বাটি গরম স্যুপ, ঠান্ডার জায়গায় লোভনীয় জিনিস। আর তার তৃতীয় শটটা হচ্ছে আবার তাকিয়ে আছে, এই তো। এবার এই গরম স্যুপের বদলে ওটাকে সরিয়ে দিয়ে কোথাও দেখা গেল যে একজন কাউকে মারা হচ্ছে, কোথাও দেখা গেল যে একজন লোক মরে পড়ে আছে বা দুঃখের কিছু। দর্শকদের জিজ্ঞেস করা হলো এই তৃতীয় শটটা বলো। তো যখন দেখা গেল যে স্যুপের বদলে একটা দুঃখজনক কিছু দেওয়া হয়েছে, লোকে বললো যে দ্বিতীয়বার ফিরে এসে লোকটা খুব বিষাদগ্রস্ত হয়ে গেছে। স্যুপের বলে লোকটা বেশ উজ্জীবিত, মনে হচ্ছে হাসি হাসি। কুলেশভ বললেন ওই দ্বিতীয়বার ফিরে আসার লোকটা একই লোক, একই শট, একই এক্সপ্রেশন। আপনি মাঝের শটটা দেখে সেই অনুসারে ওই পরের লোকের এক্সপ্রেশনটাকে করছেন। অর্থাৎ অর্থ শটের ভেতরে নেই, অর্থ তৈরি হয় তার আশেপাশের যে কনটেক্সট, কোন শটের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সেই প্রেক্ষিতটা থেকে। তো উনি বললেন
আমাদের তত্ত্ব হচ্ছে মন্তাজের তত্ত্ব, যেখানে খেয়াল করে দেখবেন